এবার একটা জিনিস তো আমিও শুনেছি, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হলে সার্ভাইভালের চান্সেস আর লেস, কিন্তু খুব কম বয়সে স্ট্রোকও কি হয়? একমাত্র মস্তিষ্কেই স্ট্রোক হতে পারে, আর অন্য কোথাও নয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপ দাস। ছোটবেলায় এটা নিশ্চয়ই কখনো ভাবেননি যে আপনি বড় হয়ে নিউরোলজিস্ট হবেন? প্রায় একটা দুর্ঘটনার মধ্যে নিউরোলজিতে ঢোকা, দুর্ঘটনা? বা আপনি যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে ভগবানের দেখানো পথ আছে। এই 40 বছরের বয়সেই যদি এক ভদ্রলোক বা ভদ্রমহিলা তার মোস্ট প্রোডাক্টিভ টাইম পিরিয়ড বিছানায় কাটাতে হয়, তাহলে ইম্প্যাক্টটা বুঝতে পারছেন তো, যে একটা জলে একটা নুড়ি ফেলার মতো। কিন্তু আপনি বলছেন যে সেটা করার জন্য খুলিটা কেটে খুলতে হয় না। না না, তাহলে একটা মেটালের পিস ভেতর অবধি পৌঁছবে কি করে? এই যেটা অনেক পেশেন্ট বলে যে ডাক্তারবাবু আপনি ভগবান, যা সালা, তখন আমি ভগবান হয়ে গেলাম না, আর লোকটা মরে গেলে তখন? এটা কিন্তু খালি ডাক্তারের জন্য নয় স্যার। ক্রিকেটার একটা ক্যাচ ধরছে আর পড়ে গেল, 20 কোটি লোক নয় হাততালি দিচ্ছে, নয় গালাগালি দিচ্ছে। নরেন্দ্র মোদীকে দেখলে কি বলতে পারবেন যে না, এ তো একটা বুড়ো লোক, এ তো মাথায় কোনো আইডিয়াই নেই? মিসেস ব্যানার্জি প্রচণ্ড চাপ, সারাদিন ধরে তো এই করে চলেছে। ইউ উইল বি ফাস্ট, সে আই উইল বি ফাস্ট। আই উইল বি ফার্স্ট। ইয়েস, সো BEFA, ST। you know stroke actually, you have become a, congratulations. কখনো ভেবে দেখেছেন একটা গল্প শুরু হয় কিভাবে? একটা গল্প সবসময় শুরু হয় একটা কণ্ঠস্বর দিয়ে। সেই কণ্ঠস্বর কখনো সাহসী, কখনো কৌতূহলী, কিন্তু সেই কণ্ঠস্বর যে গল্প বলে সে গল্প এক এক রকমের হতে পারে। আমাদের আজকের গল্পটা একটু অন্যরকম। স্বাগতম শোনা কথা বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্টে, আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় হাসপাতাল ভিত্তিক হিয়ারিং অ্যান্ড স্পিচ কেয়ার নেটওয়ার্ক। আজকে যে গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই গল্পে মিশে আছে বেশ খানিকটা বিজ্ঞান, খানিকটা মানবতা, আর অনেকটা আশার আলো। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপ দাস, কনসালটেন্ট নিউরোলজিস্ট, CMRI এবং উডল্যান্ডস হসপিটাল। তার তীক্ষ্ণ ক্লিনিক্যাল বুদ্ধি যেরকম প্রশংসিত, তেমনই প্রশংসিত তার বলিষ্ঠ ব্যক্তিত্ব। ইনফ্যাক্ট আপনার ব্যাপারে আমায় ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে উনি নাকি খুব গম্ভীর। ঠিক। স্ট্রোক পেশেন্টদের জীবন বাঁচানো থেকে শুরু করে শহরের নানা জায়গায় নতুন ইউনিট সেট আপ করা, নতুন লোকেদের ট্রেন করা, ডক্টর দাস এর কাজ সময় এবং জীবন দুটোই বাঁচায়। তাহলে চলুন আজ আমরা জানার চেষ্টা করি একটি নিউরোলজিস্টের মস্তিষ্কের ভেতরে ঠিক কি চলে, আর সাদা ল্যাব কোট পরা মানুষটা ভেতরে আসলে কেমন। ওয়েলকাম স্যার। নমস্কার। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে আপনার ছোটবেলা নিয়ে। আমার পরিবারের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে যে যে বাচ্চা ছোটবেলায় খুব ডানপিটে হয় সে বোধহয় বড় হয়ে খুব ভালো ডাক্তার হবে, কারণ তার ওই নার্ভটা আছে। আপনি কি ছোটবেলায় খুব দুষ্টুমি করতেন? প্রথম কথা হচ্ছে যে আমি এখনো বড়বেলায় পৌঁছাইনি, আই এম স্টিল এনজয়িং মাই ছোটবেলা। আচ্ছা। এর মধ্যে যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ, ডানপিটে তো কিছুটা ছিলাম, কিন্তু একেবারে যে সবসময় সবাইকে ঘুষি মেরে বেড়াচ্ছি সেরকমও নয়। কাজের সময় কাজটা করতাম, আর অকাজের সময় অকাজটাও করতাম। কিরকম অকাজ করতেন? আমাদের সময় যে অকাজগুলো মানে বহুল প্রচলিত ছিল সেটা হচ্ছে দুপুরবেলা না ঘুমিয়ে শুশু করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। একেবারেই, হ্যাঁ। পড়শির নতুন যে জানলাটা হয়েছে তার ধারে কাছে একটা আম গাছ যদি থাকে, সেখানে ঢিল মেরে প্র্যাকটিস করা যে আমটা পড়ছে না কাঁচটা ভাঙছে। আপনার ছোটবেলা কেটেছে কোথায়? আমি শিলপাড়া, মানে বরিশা, আচ্ছা। এখন যেটা অধুনা আপনারা বেহালা বা শখের বাজার, এই জায়গাটা চিনবেন হয়তো। কিন্তু আপনি ছোটবেলায় এটা নিশ্চয়ই কখনো ভাবেননি যে আপনি বড় হয়ে নিউরোলজিস্ট হবেন? না, আমার কোনো ভাবনাই ছিল না, মানে আমি যে বড় হব এটাই কখনো ভাবিনি। আচ্ছা। তো এই ফিল্ডে আপনি এলেন কি করে? মানে সেই যে বাচ্চা ছেলেটা যে ঢিল মেরে আম পারতো, সে আজ এখানে পৌঁছলো কি করে? একটা জনি ওয়াকারের অ্যাড নিশ্চয়ই মনে আছে, ইট ইজ নেভার এ ডেস্টিনেশন, ইটস অলওয়েজ এ জার্নি। ইটস অলওয়েজ এ জার্নি, হ্যাঁ। তো চলতে চলতে পৌঁছে গেছি এই পর্যন্ত আর কি। মানে পুরোটা যে কোনো প্ল্যান মাফিক সেটা একেবারেই নয়। ডাক্তারি আমাদের, আপনি যেরকম বললেন আপনার পরিবারে অনেক ডাক্তার আছে, তো আমার পরিবারে আমি সেই দুর্ভাগ্য যে প্রথম ডাক্তার হয়েছি। ও,
সুতরাং সেদিকে কোনো, এবং অ্যাভারেজ একটা বাঙালি পরিবার যেরকম হয়, বাবা মা দুজনেই চাকরি করতেন, হুম হুম আর পড়াশোনাটা যেহেতু বোধহয় মাথার মধ্যে কিছুটা কিছুটা করে এমনিই আসতো, সুতরাং কোনো জায়গায় খুব একটা অসুবিধা হয়নি। এমবিবিএস পড়ার আগে আমি কখনো ভাবিনি যে ডাক্তারিতে ঢুকবো। আমি ক্রিকেট খেলতাম ভালো, হুম হুম। তো সুতরাং বাবা বললেন যে দেখো বাবা, এখন তো ক্রিকেট খেললে দুটো পরিণতি, একটা হচ্ছে নয় চোট পাবে, আর নইলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইন্সপেক্টর হবে। তখনও এত ক্রিকেটের মাধুর্য ছিল না। হুম হুম। তো যেহেতু পড়াশোনাটা সেই সময় করতাম, সুতরাং তখনকার এতে পড়াশোনা করতে শুরু করলাম। করে এমবিবিএসটা শেষ হলো। এমবিবিএস হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে এমবিবিএস করেছি। হুম হুম। সুতরাং কলকাতার ছেলে নর্থ বেঙ্গল গিয়ে মানিয়ে নেওয়াটা একটু প্রথমের দিকে সমস্যা, সমস্যা, কেননা হ্যাঁ। তখন ওই জায়গাটা পুরোটাই প্রায় জঙ্গল। হুম। তো সেইখান থেকে ফিরে আবার কলকাতায় ফেরত আসা, তারপরে মেডিসিন করা, এবং মেডিসিনের পরে প্রায় একটা দুর্ঘটনার মধ্যে নিউরোলজিতে ঢোকা। সুতরাং নিউরোলজি ওয়াজ নেভার বাই চয়েস। দুর্ঘটনা? আমি তো, আমার কাছে ওটা দুর্ঘটনা, বা আপনি যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে ভগবানের দেখানো পথ আর কি। কিরকম? আমি মানুষটা খুব কুড়েছিলাম, তো আমিও ভেবেছিলাম যে খুব এতদিন ধরে এত দৌড়ঝাঁপ করার পরে এইবারে আমি এন্ডোক্রিনোলজিস্ট হব। মানে কোনো এন্ডোক্রিনোলজিস্টের ব্যাপারে আমি খারাপ কিছু বলছি না, কিন্তু তাদের জীবনটা খুব সুন্দর সাদামাটা জীবন। ধরুন মানে আপনার আচ্ছা, এক সেকেন্ড, ফর দোজ হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড এন্ডোক্রিনোলজি, এন্ডোক্রিনোলজিটা মানে কি? ঠিক আছে, আমরা খুব সাধারণভাবে বলে থাকি যে ঠিক আছে, ডায়াবেটিস হলে বা কোনো হরমোনের সমস্যা হলে, থাইরয়েডের সমস্যা হলে যাদের কাছে আমরা শরণাপন্ন আচ্ছা। হই, তো তাদের জীবনটা, মানে ধরুন আমি আপনাকে বললাম যে দীপবাবু আপনার একটু পেটের দিকে নজর দিলে ভালো হয়, হুম, এটা অনেকে অনেক বছর ধরেই বলছেন আপনি আর কি। একটু সুগারের দিকে নজরটা দিন, একটু ইনসুলিনটা একটু বাড়িয়ে দিলাম আজকে 2 মাত্রা, বলে পয়সাটা আপনি দিলেন, খুশি খুশি চলে গেলেন। হুম হুম। তো এই জীবনটা খুব সুন্দর একটা জীবন আর কি, মানে রাতের বেলা কোনো ফোন নেই, কোনো দুর্ঘটনা ঘটবে না। তো অ্যাজ ফেট উড হ্যাভ ইট, আমার আগে যে ছেলেটি ছিল সে এন্ডোক্রিনের লাস্ট সিটটা পেয়ে গেল। যা। তো তখন তো আর হাতে কিছু করার নেই, নয় আরেক বছর আবার পরীক্ষা দিতে হবে, নইলে নিউরোলজি নিতে হবে। তো আই চোজ নিউরোলজি। সো ইউ কেম টু নিউরোলজি কমপ্লিটলি অ্যাজ আ ম্যাটার অফ চান্স? দ্যাট ইজ অনেস্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। মানে সেটা জায়গায় অন্য কিছু থাকলে আপনি সেখানেও চলে যেতে পারতেন? নট রিয়েলি, কেননা তখনকার সময় যে অবস্থায় ছিল নিউরোলজি, নিউরোলজি ওয়াজ দ্য লাস্ট অপশন। ও ইয়েস। আচ্ছা বাবা, ওকে। তা আপনি যেরকম বলছেন আপনি উত্তরবঙ্গে পড়েছেন, আপনি তো কাজও অনেক জায়গায় করেছেন ছড়িয়ে ছিটিয়ে, মানে ভারতবর্ষে নানান জায়গায় কাজ করেছেন। ভারতবর্ষে দিল্লিতে কাজ করেছি, বাকি কিছু কিছু ছোট ছোট জায়গা আছে সেখানে কাজ করেছি। আচ্ছা, এই সমস্ত জায়গায় কাজের অভিজ্ঞতা, মানে ডাজ এনিথিং স্ট্যান্ড আউট ইন ইয়োর মেমরি কখনো? মানে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমি খুব বানিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না, এটা আমার একটা স্ট্রেংথ বা এটা একটা উইকনেস। হুম হুম। তো নিউরোলজিতে ঢোকার পরে আমার মনে হলো যে এটা এতটাই আস্তে চলা একটা বিশেষত্ব, যেখানে প্রায় আমি দমবন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা। কেন তখনও নিউরোলজিতে, এখন নিউরোলজির লাস্ট 10 বছরে যে রকমের একটা বিস্ফোরণ হয়েছে, তখন সেগুলো কিছুই ছিল না। মানে আমাদের সময় প্রথম আমরা দেখলাম যে একটা এমআরআই বলে একটা বস্তু হয়, যেটা এখন পাড়ায় পাড়ায় প্রায় আছে, তাই না? তো সিটি স্ক্যান, সেটাও প্রায় একটা অতটাও কমন এন্টিটি নয় যে কথায় কথায় বললেই লোকে একটা সিটি স্ক্যান করে নিয়ে আসতে পারে। কিন্তু এটা কোন সময়ের কথা বলছেন আপনি যে এমআরআই নতুন? খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে, আমি আপনাকে বলবো 2004 সালের কথা, 2005 সালের কথা। হ্যাঁ, সুতরাং শেষ 20 about বছরে 20 years ago. it's been an explosion actually. টেকনোলজিক্যালি, নো হাউ, সায়েন্স, ফিজিক্স সব একসাথে বেড়ে উঠেছে। তো সেই সময়েও আপনি, মানে ধরুন আপনার হার্টের সমস্যা যদি হয়, তাহলে আপনি জানেন যে একটা ইসিজি করতে হবে, যেটা একটা বাক্সের মধ্যে তখন ডাক্তারবাবুরা অলরেডি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একটা ব্লাড টেস্ট করলে বোঝা যাবে যে হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি, কিন্তু মাথা দেখার জন্য ওই সিটি স্ক্যান আর এমআরআইটা আপনার ভীষণ দরকার, যেটা সেই সময়েও খুব একটা পাওয়া যেত না। সুতরাং অনেকটাই আমরা ক্লিনিকের ওপরে বেস করে আমাদের ওষুধপত্র দিতে হতো, যেগুলো খুব বেশি মাত্রায় ছিল না সেই সময়। তো সেইখান থেকে বেরোনোর জন্য আমার একটা খুব সচেষ্ট
এফোর্ট আমাকে দিতে হয়েছিল, কারণ ওই মান্ডেন জিনিসটা আমার কখনো পছন্দ হতো না। তো ওই মান্ডেন জিনিসটা থেকে বেরোনোর জন্য আমি দেখলাম যে কি নতুন ঘটছে। আপনি তো ঢুকেই পড়েছেন, সুতরাং আপনার বিয়ে যখন হয়ে গেছে আপনার তো পালানোর আর পথ রইল না। তো হোয়াট ইজ নিউ অ্যান্ড এক্সাইটিং, মানে তো সেখানে আপনি দেখবেন যে স্ট্রোক ওয়াজ সামথিং উইচ ওয়াজ নিউ মানে স্ট্রোক ওয়াজ নট নিউ, বাট দ্য এভিনিউজ অফ ট্রিটিং স্ট্রোক ওয়াজ নিউ। এবং সেখানে প্রথম একটা ওষুধ বেরোলো যেটা দিলে মাথার মধ্যে যে সমস্ত ব্লাড ক্লটস থেকে স্ট্রোক হয় সেগুলো গলে যাচ্ছে। তো এই জিনিসটা শুরু হলো। তারপরে যেটা শুরু হলো, আমরা এখন জানি যে কার্ডিওলজি বললেই লোকে সঙ্গে সঙ্গে দুটো শব্দ চলে আসে মাথায়, পেসমেকার আর স্টেন্ট, তাই তো? এটা বোধহয় এখানে সবাই জানে, পেসমেকার আর স্টেন্ট। তো মাথার মধ্যে যে রক্তশিরাগুলো রয়েছে সেগুলো গুণগতভাবে হার্টের রক্তশিরার থেকে খুব ডিফারেন্ট যে না, এবং সেখানে যখন থ্রম্বোসিস হচ্ছে সেখানেও আপনার পৌঁছানোর উপায় রয়েছে, খালি রাস্তাটা আপনার জানা নেই, আপনার কি প্রক্রিয়ায় আপনি সেখানে পৌঁছাবেন, কি যন্ত্রের মাধ্যমে পৌঁছাবেন, সেই সময়টায় খালি সেইগুলো শুরু হচ্ছে। সুতরাং মাথার মধ্যে নিশ্চয়ই স্টেন্ট বসানো হয় না? অফকোর্স বসানো হয়। আজকেই আমি বসাবো। ও, তো এটা যে করা যায় আমি সেটাই জানতাম না। হ্যাঁ, তো তাই জন্যই পডকাস্ট। আচ্ছা, আপনার কাজের একটা তালিকা আমায় দেওয়া হয়েছে। অ্যাকিউট স্ট্রোক ম্যানেজমেন্ট, এটা তো বুঝতে পারলাম। ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাম, থ্রম্বোসিস জানতাম, থ্রম্বোলাইসিস আমি প্রথমবার শুনছি। লম্বা একটা তালিকা রয়েছে। যারা মেডিকেল, হ্যাঁ, যারা মেডিকেল ফিল্ডে নয় তাদের যদি একটু বলতে হয় আপনার কাজটা এক্স্যাক্টলি কি? আমার কাজ মানুষকে ভালো করা। আমি আর আপনি এখন কথা বলছি এবং অনেক দর্শক সেটা পরবর্তীতে শুনবেন, এটা কিন্তু একমাত্র একটাই অর্গান দিয়ে এটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্রেন। সো ইফ ইউ থিঙ্ক ইউর ইউএসপি অ্যান্ড মাই ইউএসপি ইজ মাই অ্যান্ড ইউর ব্রেন। তো আমাদের নাম প্রায় কাছাকাছি, দীপ। তো ইন দ্য আনফর্চুনেট ইভেন্ট যে আমি মারা গেলাম এবং আপনি রাজি হলেন আপনার ব্রেনটা আমাকে ডোনেট করতে, হাইপোথেটিক্যাল সিনারিও, গল্প হচ্ছে, তো চিন্তা করবেন না, ভয় পাবেন। ব্রেন ডোনেশন, হ্যাঁ, আপনার ব্রেন আমি নিয়ে নেবো না। তো এটা ধরুন একজন খুব নাম করা সার্জন এটা করেই ফেললেন কাজটা। মানে আমার ব্রেনটা আপনার শরীরে বসিয়ে দিলেন, তাহলে তো আপনি আমি হয়ে যাব। দ্য পয়েন্ট আই ওয়ান্টেড টু প্রুভ। সো your brain is your USP, your hallmark, your thoughts, and the sum total of your experiences which makes you what you are and everything. তো সেখানে যদি আমরা দেখি যে এই অর্গানটার সবচেয়ে কমন যদি একটা অসুখ আমরা বলি তাহলে সেটা হচ্ছে স্ট্রোক। তো দু ধরনের স্ট্রোক হয়, একটা হচ্ছে যে প্রেশার বেশি হয়ে মাথার মধ্যে রক্তপাত হলো, অথবা মাথার মধ্যে রক্তশিরা কোথাও ব্লক হয়ে গেল, যেটাকে আমরা থ্রম্বোসিস বলি। তো থ্রম্বোসিস যদি হয়ে থাকে তাহলে সেটাকে রিভার্স করার জন্য তো মানুষে উঠে পড়ে লাগবে, সায়েন্স তো সেখানেই কাজে লাগে। তো এই ওষুধটা যেটা বললাম, যে ওষুধটা দিলে ছোট ছোট যে রক্তশিরা সেগুলো ওপেন হয়ে যায়, কিন্তু মাথার মধ্যে অজস্র রক্তশিরা রয়েছে, তার সাইজ আলাদা, তার ডায়ামিটার আলাদা। তো সুতরাং সেই বড় ধরনের পাইপ যদি বন্ধ হয়, সেটা বন্ধ করতে যতটা অ্যামাউন্ট অফ থ্রম্বাস বা ক্লট লাগবে, ছোট রক্তশিরা বন্ধ করতে অতটা ক্লট লাগবে না, কারণ দোজ আর স্মলার পাইপ, ছোট শিরা। তো ছোট শিরাগুলো রক্ত গলানোর যে ওষুধ, থ্রম্বোলাইটিক যে ওষুধ, যেগুলো শিরার মাধ্যমেই আমরা দিয়ে দিতে পারি, তাতে গলে যায়। কিন্তু এরপরে আমরা দেখলাম যে বড় শিরা যখন ব্লক হচ্ছে তখন সেগুলো দোজ আর ইউজুয়ালি ক্যাটাস্ট্রফিক স্ট্রোক, যেগুলো মানুষকে মেরে ফেলে। তো সেইগুলোকে যদি আমাকে ক্লিয়ার করতে হয় তাহলে আমাকে মাথার মধ্যে ঢুকতে হবে, মাথা না কেটে রক্তশিরার মাধ্যমে সেখানে পৌঁছে সেই রক্ত জমাট বাঁধা যে পিণ্ডগুলো সেগুলোকে বার করে নিতে হবে বাই এ প্রসেস কল্ড থ্রম্বেকটমি। তো থ্রম্বোলাইসিস, লাইসিস মানে গলিয়ে দেওয়া, লাইসিস, এবং একটমি মানে বার করে নেওয়া। সো আমার যদি স্ট্রোক হিসেবে, স্ট্রোকোলজিস্ট হিসেবে আপনি আমাকে বলেন, তাহলে আই স্পেশালাইজ ইন মেকানিক্যাল থ্রম্বেকটমি।
আপনার স্পেশালাইজেশনের কিছু জায়গা এখানে লেখা রয়েছে, ইয়াং স্ট্রোক, লেট প্রেজেন্টেশন কেসেস অ্যান্ড ইন্ট্রাক্রেনিয়াল স্টেন্টিং। এবার একটা জিনিস তো আমিও শুনেছি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, যে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হলে সার্ভাইভালের চান্সেস আর লেস, কিন্তু খুব কম বয়সে স্ট্রোকও কি হয়? মানে ইয়াং স্ট্রোক যেটা ইয়াং স্ট্রোক, প্রথম কথা হচ্ছে ইয়াং স্ট্রোক আমরা কাকে বলি? হুম, 40 বছরের নিচে যে ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তাদের আমরা ইয়াং স্ট্রোক বলি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, আপনি যদি দেখেন ভারতবর্ষের ডেমোগ্রাফি এখন, ভারতবর্ষ চতুর্দিকে পড়ছেন যে উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি হুম ইন দ্য নেক্সট 1 year or 2 years। হুম তো এই যে ব্যাপক আকারে ভারতবর্ষ এগিয়ে চলেছে, এটা তো ডেফিনেটলি খুব বৃদ্ধ মানুষদের ঘাড়ে ভর করে নয়। না, তো রাইট, ভারতবর্ষের যে ডেমোগ্রাফি সেখানে যদি আমরা দেখি তাহলে মোস্ট অফ দ্য ডেমোগ্রাফি অ্যারাউন্ড 60% ইজ উইদিন দ্য টাইম পিরিয়ড অফ 40 to 45 years, 50 years। হুম হুম তাদের ওপরে আমরা এগিয়ে চলেছি। হুম তো তাদের ওপরে যেমন আমরা এগিয়ে চলেছি, তেমনি এই অ্যামাউন্ট অফ স্ট্রেস তো তারাই বহন করছেন। তাদের Sure. লাইফস্টাইল, আমি আমার বাবা বা আমার কাকা বা আমার দাদুদের যেরকমভাবে জীবন কাটাতে দেখেছি, আমার লাইফস্টাইল বা আপনার লাইফস্টাইল ডেফিনেটলি তার থেকে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। তো এই ড্রাস্টিক্যালি ডিফারেন্ট জিনিসটাকে, আপনার যে শরীর সেটা কিন্তু ড্রাস্টিক্যালি ডিফারেন্ট নয়। মানে আপনি যদি ভাবেন যে আমাদের শরীরের যে গঠন পরিকাঠামো এবং সেটা যেরকমভাবে এভলিউট করছে, এটা কিন্তু প্রেটি স্লো। মানে আজকে আমার হার্টটা হঠাৎ করে কিন্তু ডাইনোসরের হার্টের মতো হয়ে যাবে না যে খুব দুম 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 করে সে আমাকে রক্ত সাপ্লাই করবে। তো ইট হ্যাজ লিমিটেড ক্যাপাসিটি। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে লিমিটেড ক্যাপাসিটির ওপরে জিনিসটাকে আরও কীরকমভাবে এফেক্টিভ করা যায়। সো ইটস টেকিং আ টোল। সেই টোলটা কি টোল অন আওয়ার বডি, অন আওয়ার মাইন্ড, অন আওয়ার সাইকি। সো আমরাও কিন্তু অনেক জিনিসকে এমব্রেস করে নিচ্ছি অ্যাজ পার্ট অফ ন্যাচারালাইজেশন। স্মোকিং, হ্যাভিং অ্যালকোহলিক বিঞ্জেস, যে ঠিক আছে এটা করলে পরের দিন আমি হ্যাভিং লট অফ ব্ল্যাক কফি মেবি। তো সেটা করে কি হচ্ছে, শরীরটা একটা চাপের মধ্যে থাকছে এবং সেইটা ইটস রিয়াক্টিং টু দ্যাট। তো তাই জন্য যে কোনো ধরনের অসুখ যেটা আমরা 60, 65, 70-এ পেতাম, সেটা এখন আরও আগে পাচ্ছি, জাস্ট লাইক ইয়াং স্ট্রোক। এইবারে আমরা এক্সট্রাপোলেট করি যে 70 বছর বয়সে একটা মানুষ যে তার কর্মজীবনের প্রায় শেষ প্রান্তে, তার একটা বড় সড়ো অসুখ হলে অতটা ইম্প্যাক্ট হবে না। কেন? আমরা এই ইম্প্যাক্টটা তার শরীরের কথা ভেবে বলছি না, ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি, ইম্প্যাক্ট অন দ্য ফ্যামিলি। আচ্ছা, যদি 40-এর মধ্যে হয় বা 40-এর আগে হয়, কারণ গোটা জীবনটা তার সামনে পড়ে রয়েছে। দ্য মোস্ট প্রোডাক্টিভ পার্ট অফ দ্য লাইফ, আ ইয়াং হাজব্যান্ড, আ ইয়াং লাভার, and he's probably an earning person, যেটা এফেক্টেড হবে। অবভিয়াসলি। সো ইউ কাউন্ট দ্যাট 30 years in between, 40 to 70। এই স্ট্রোকে আপনি যদি, ডোন্ট টেক মি আদারওয়াইজ, আই এম বিং ভেরি অনেস্ট উইথ ইউ, আমি যদি মারা যাই, ইট উইল বি মার্সিফুল। মার্সিফুল ওয়াই? অ্যাভারেজে আমরা দেখি, ইফ উই ডু এ ব্যাক ক্যালকুলেশন, আজকে আমি যদি বিছানায় পড়ে থাকি, তাহলে সকালবেলা যিনি এসে আমার পরিচর্যা করবেন, বিকেলবেলা যিনি পরিচর্যা করবেন, তাহলে অন্তত এই 2 বেলার জন্য আমাকে 800-1600 টাকা তাকে দিতে হবে। এটা হচ্ছে জাস্ট একজন নার্স বা অ্যাটেন্ডেন্টের খরচা। এরপরে আপনার ওষুধপত্র, আপনার আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র, সেইগুলোর খরচা যদি আপনি ধরেন, তাহলে দৈনিক অন্তত 2,500 থেকে 3,000 টাকা পার ডে, প্রত্যেক দিন। এর সঙ্গে আপনার ব্যক্তিগত যন্ত্রণা, আপনার মানসিক অসুবিধা, নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা বাড়িতে বা মা বাড়িতে অসুস্থ, একটা সিসিটিভি চলছে, আপনি অফিসে মাঝে মধ্যেই কাজ করতে করতে দেখছেন যে কেউ কোথাও ফাঁকি মারছে কিনা, এগুলো কিন্তু আমরা ধরছিই না। দ্যাট ইমোশনাল বার্ডেন অফ সামবডি ভেরি ক্লোজ টু ইউ লাইং অ্যান্ড অবভিয়াসলি ইন সাম সর্ট অফ ডিসকমফর্ট। তো তাহলে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে স্ট্রোক ইজ জাস্ট নট আ ওয়ার্ড, ইটস সর্ট অফ আ ইভেন্ট, আ গেম চেঞ্জিং অ্যাফেয়ার, তাই তো? তো এই স্ট্রোকটাকে যদি রিভার্স করা না যায়, তাহলে ইট হ্যাজ আ হিউজ ইমপ্লিকেশন। আচ্ছা, এবার আরেকটা যে টেকনিক্যাল কথা ছিল লিস্টে, ইন্ট্রাক্রেনিয়াল স্টেন্টিং, ইন্ট্রা না ইন্টার বলে ফেললাম কি? ইন্ট্রা। প্রথমত যদি একটু স্পষ্ট করে বোঝান, স্টেন্ট অ্যাকচুয়ালি কি?
স্টেন্ট হচ্ছে একটা মেটাল টিউব। হুম হুম তাহলে খুব সোজা, ইন্ট্রা অর্থাৎ ভেতরে, ভেতরে ক্রেনিয়াম অর্থাৎ এটা করোটি, মাথার খুলি। হুম তাহলে ইন্ট্রাক্রেনিয়াল মানে হচ্ছে মাথার ভেতরে কিছু একটা ঘটতে চলেছে। হুম হুম ঘটনাটা কি? একটা স্টেন্ট, হুম। স্টেন্টিং। হুম তো স্টেন্ট বসবে হুম একটা পাইপ, সেটা ভেতরে ময়লা পড়ে সেটা ব্লক হতে চলেছে। হুম তাহলে তার ভেতর দিয়ে যতটা রক্ত বা যতটা জল যাওয়ার কথা সেটা যেতে পারছে না। হুম তাহলে যেখানে সেই রক্তটা যতটা পরিমাণে যাওয়ার দরকার ছিল সেটা যদি ততটা রক্ত সেই পরিমাণে না পায়, তাহলে তার ফাংশন বিঘ্নিত হচ্ছে। হুম মেডিকেল পরিভাষায় দ্যাট ক্যান লিড টু আ স্ট্রোক। হুম কারণ সেই জায়গায় পুষ্টি পাচ্ছে না, ব্রেনের যে টিস্যুগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হচ্ছে। তাহলে সেই সরু জায়গাটা যদি আমরা শিরার মধ্যে দিয়ে গিয়ে একটা স্টেন্ট বসাতে পারি, যেটা ওই জায়গাটাকে চওড়া করে দেবে, ইটস সর্ট অফ আ মেটাল টিউব হুম উইদিন আ টিউব হুইচ ইজ দ্য ব্লাড ভেসেল। হুম তাহলে এই মেটাল টিউবটা ইজ গোয়িং ইনসাইড দ্য অরিজিনাল টিউব হুইচ ইজ দ্য ব্লাড ভেসেল, অ্যান্ড ইটস ওপেনিং আপ দ্য ব্লাড ভেসেল টু রিএস্টাবলিশ দ্য নর্মাল ফ্লো। আচ্ছা, এবার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন আমি সেটাকেই আর একটু স্ট্রেচ করি। আপনি বলছেন পাইপের মধ্যে ময়লা জমে গেছে, যতটা ফ্লো হওয়ার কথা হচ্ছে না, ঠিক। তো ময়লাটা বার করে দেওয়ার অসুবিধাটা কোথায়? কেননা এটা যে জমছে সেই জমাটা হচ্ছে ব্লাড ভেসেলের যে লেয়ারগুলো রয়েছে তার ভেতরে। ও তো সুতরাং আপনি ওখান থেকে মানে ওটাকে হরহর করে টেনে এনে বাইরে বার করে দিতে পারবেন সেরকম সম্ভাবনা নেই প্রায়, কেননা দেন ইউ আর ইনজুরিং দ্য ব্লাড ভেসেল। আচ্ছা, ওকে। এবার এই যে ব্রেনের মধ্যে স্টেন্ট বসানো, দিস ইজ সামথিং দ্যাট ইউ কাইন্ড অফ স্পেশালাইজ ইন, কিন্তু আপনি বলছেন যে সেটা করার জন্য খুলিটা কেটে খুলতে হয় না। না না, নো, মার্সিফুলি নো। কিন্তু তাহলে একটা মেটালের পিস ভেতর অব্দি পৌঁছবে কি করে? সো ইউ মানে আমাদের কাছে সেই প্রক্রিয়া আছে, মানে ক্যাথেটারের মাধ্যমে, মানে উই গো ইনসাইড আ ভেসেল, আইদার আমরা হাতের মধ্যে দিয়ে অথবা পায়ের শিরার মধ্যে দিয়ে যাই, গিয়ে দেন উই রিচ দ্য ব্রেন ভেসেল, এবং সেটা মেশিনের মাধ্যমে আমরা দেখতে পাই, কন্টিনিউয়াসলি মনিটর করতে করতে এই কাজটা করা হয়। কিন্তু তার মানে তো স্টেন্ট যেটা বসছে সেটা অত্যন্ত সূক্ষ্ম। অবভিয়াসলি, মানে আমি যদি অ্যাকচুয়াল প্যারামিটার্সে বলি, আমরা লার্জ ভেসেল যেগুলোকে ব্রেনের মধ্যে বলছি, they have a diameter size of max to max 6 millimeters. হুম আর যেখানে আমরা ইন্ট্রাক্রেনিয়াল স্টেন্টের কথা বলছি, max to max 2.5 2 millimeters. মানে অ্যাবাউট দ্য উইথ অফ আ হিউম্যান হেয়ার। A lot more than that, হুম। possibly, but again you have to, মানে আপনাকে বুঝতে হবে যে 2 মিলিমিটার মানে আমি অ্যাকচুয়ালি কতটা মিন করছি। ইফ উই লার্ন টু রেকগনাইজ দ্য সাইনস অফ আ স্ট্রোক, এবার হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা তাও খানিকটা জানি যে আচ্ছা বুকের বাঁদিকে ব্যথা হচ্ছে, এটা একটা খুব বেসিক ঠিক, ঠিক, ইয়ে, ঠিক। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে হোয়াট আর দ্য সাইন্স যেটা বাইরে থেকে একজন দেখে বুঝতে পারে যে হয়তো স্ট্রোক হচ্ছে? মানে এত সোজা যে মানে প্রায় অবিশ্বাস্য আর কি। আচ্ছা, আপনাকে জাস্ট আমি একটা কিউ দিচ্ছি, লেটস সি ওয়েদার ইউ ক্যান গ্র্যাব ইট। আপনি যদি এখন দেখেন যে আমার স্ট্রোক হয়েছে, আপনাকে বলে দিল যে আপনার সামনে ডাক্তারবাবু বসে আছেন, ওনার স্ট্রোক হয়েছে, তাহলে আপনি লেট করবেন না আপনি ফাস্ট হবেন? ফাস্ট হব। ফাস্ট হবেন। অ্যান্ড হাউ ডু ইউ স্পেল ফাস্ট? FAST। ইউ নো স্ট্রোক অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। সো মানে you will be fast? Say, I will be fast. আই উইল বি ফাস্ট। Yes. So BEFA, ST। you know stroke actually. You have become a, congratulations. Yes. কিন্তু এই ফুল ফর্ম গুলো বলুন এবার। Okay. So B is balance. Balance. আচ্ছা, শরীরের ভারসাম্য। হ্যাঁ। E will be eye. চোখে দেখার ভিশন, আচ্ছা, চোখে দেখার ক্ষমতা। মানে স্ট্রোক হলে সেটা চলে যায় বলছেন আপনি? F হচ্ছে ফেস। হুম। ওয়ান সাইড অফ দ্য ফেস নর্মাল, একটা দিক বেঁকে গেছে, তাই না? এ আর্ম আর্ম। অথবা পা কমজোরি হয়ে গেছে। নো, আই ওয়াজ হোল্ডিং দিস কাপ, নট এনিমোর। হ্যাঁ ইট ক্যান ড্রপ ডাউন, হ্যাঁ ইউ মাইট হ্যাভ ডিফিকাল্টি ইন লিফটিং। হ্যাঁ। হাতের লেখা লিখতে লিখতে জড়িয়ে গেল। এস
স্পিচ, যেটা নিয়ে আমরা এত কিছু আলোচনা করছি, এবং অ্যাকচুয়ালি মেজর পার্ট অফ বেঙ্গল এই যে অডিওলজিক্যাল সোসাইটি যেটা আমাদের এই প্রোগ্রামটা এনেছে দুজনকে একসাথে, তারা ডিল করে হচ্ছে স্ট্রোক রিহ্যাবিলিটেশনে, যেখানে স্পিচকে রিহ্যাবিলিটেট করতে হয়, কেননা কথা জড়িয়ে যায়, কথা বুঝতে পারে না, কথা বলতে পারে না। তো তাহলে আর পড়ে রইল একটা সিলেবল, টি, which is টাইম। আমি আপনাকে প্রথমে বললাম যে আপনি কি সময় নষ্ট করবেন, ইউ ভলান্টারিলি সেড না, করবো না। তাহলে টি হচ্ছে টাইম, মানে এই বি ফাস্টের এক একটা সিলেবল গিভস ইউ আ অ্যাকিউরেট ক্লু টু স্ট্রোক ডায়াগনোসিস। তাহলে কোনো এক ব্যক্তির মধ্যে যদি হঠাৎ তার ব্যালেন্সের কোনো ভারসাম্য কোনো সমস্যা হয়, তার চোখের দৃষ্টি যদি কোনো কারণে হঠাৎ ঝাপসা হয়ে যায়, তার মুখ যদি কোনো কারণে বেঁকে যায়, তার একদিকের হাত পায়ের জোর যদি কোনোভাবে কমে যায়, তার কথা যদি যায়, সো ডোন্ট লুজ টাইম, টি। সো ইউ নো স্ট্রোক। কিন্তু আপনি যে সিমটমসগুলো ডিসক্রাইব করছেন এগুলো তো অন্য অন্য কারণেও হতে পারে। ফর এক্সাম্পল, আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি, আমার বাবার ট্রেনের উইন্ডো সিটে বসার অভ্যেস বহু বছর ধরে, এবং বাবার ঠান্ডা হাওয়া খুব ভাল লাগে। তো বাবা লোকাল ট্রেনে ডিসেম্বর মাসে রাত্রির বেলা জানলা খুলে জানলার ধারে বসে 2.5 ঘন্টা ধরে ট্রেনে ট্রাভেল করেছেন। when he came back he couldn't move that side of his face, আমার মনে আছে। এবং তারপরে কিন্তু ওই শক থেরাপি করতে হয়েছিল টু রিঅ্যাক্টিভেট দ্য মাসলস। এইবারে আমরা যে আলোচনা করলাম এটা হচ্ছে কিন্তু একটা সিঙ্গেল সাইন নিয়ে নয়, সো ইটস আ কম্বিনেশন অফ সাইন্স। ওকে, লেটস কাম টু দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। যে আপনি আবিষ্কার করলেন যে আপনার বাবার স্ট্রোক হয়েছে, ওই সময় আপনি ইউ আর দ্য পার্সন সিটিং অপোজিট টু হিম, আপনি বললেন বাবা তোমার কিন্তু স্ট্রোক হয়েছে, উই মাস্ট রাশ টু দ্য হসপিটাল। আপনি বাবাকে হাসপাতালে নিয়ে গেলেন। ওয়ার্স্ট কেস সিনারিও ইজ you were mistaken. So what? Still it could have been a stroke which was averted, right? তাহলে এই বি ফাস্ট শব্দটা যদি আমাদের মাথায় থাকে and we actually are gaining all the way. We don't have anything to lose. কারণ স্ট্রোকের থেকে খারাপ তো আর কিছু হতে পারে না। হয়তো মুখটা অন্য কোনো কারণে বেঁকে গেছে, হয়তো আমার হাতটা আমি অকওয়ার্ড পোস্টারে রেখেছিলাম বলে একটু সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটাও ডায়াগনোজ হয়েই যাবে হাসপাতালে গেলে। মাইট বি, কিন্তু সেগুলো অন্তত স্ট্রোক হওয়ার থেকে তো অনেক লেস ইনকুয়াস জিনিস, তাই না? তো ইটস নেভার শেমফুল টু বি রং ওয়েন আরিং অন দ্য সাইড অফ দ্য ব্যাড। তো আমার গেইন করার সম্ভাবনাটা খুব বেশি, যার জন্যে বি ফাস্ট ইজ নাও দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ in which every person associated with stroke throughout the world, and it is endorsed by the World Stroke Organization. So this is the word we want to emphasize. যারাই স্ট্রোক নিয়ে পৃথিবীতে যে কোনো জায়গায় কাজ করছেন, they always keep on repeating this, be fast, be fast, be fast. আচ্ছা, এইবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নে আসি। স্ট্রোকের সাইন্স রেকগনাইজ করা তো আপনি বললেন, আর ভুলবেন না তো, বি ফাস্ট। ট্রু। কিন্তু স্ট্রোক সম্বন্ধে সবথেকে কমন মিসকনসেপশনস আপনি কি দেখেছেন? বিশেষ করে আপনি যেহেতু প্যারামেডিক্স, নার্সেস এদের ট্রেন করেন, এদের মধ্যেও কি স্ট্রোক সম্বন্ধে ভুল ধারণা আপনি দেখেছেন? প্রচন্ড রকমের। কিরকম? এটা একটা সমস্যা যে স্ট্রোক বললেই মানুষ সঙ্গে সঙ্গে বুকের দিকে দৌড়ায়, হার্ট। ও, এটাও প্রচন্ড রকমের একটা মিসকনসেপশন। এবং আরও একটা মিসকনসেপশন হচ্ছে যে বাঙালি, আমি আগে বিশ্বাস করতাম, কিন্তু পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি এবং পৃথিবীর বাইরে, মানে ভারতবর্ষের বাইরেও দেখেছি যে গ্যাস থেকে স্ট্রোক হতে পারে। মানে বাঙালি বিশ্বাস করে যে গ্যাস থেকে পৃথিবীতে, আমি এটা লোককে বলতে শুনেছি যে গ্যাস মাথায় উঠে গেছে। হ্যাঁ, তো মানে অন্য কোনোভাবে নেবেন না, মানে বাচ্চা হওয়া ছাড়া আর বাকি সবকিছু বোধহয় গ্যাস থেকে হওয়া সম্ভব। হ্যাঁ, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো বলছে বাঙালির সব থেকে বড় সমস্যা হচ্ছে দুটো, এক হচ্ছে সুগার, আর দ্বিতীয়টা হচ্ছে গ্যাস। তো এই মিসকনসেপশনটা আমাদের কিন্তু তাড়াতেই হবে। মানে গ্যাসকে গ্যাসের জায়গায় তার মর্যাদা পেটের দিকে রেখে দেওয়া, মাথায় না উঠতে দেওয়া। আর স্ট্রোক ইজ সামথিং ভেরি সিরিয়াস রিলেটেড, একমাত্র মস্তিষ্কেই স্ট্রোক হতে পারে, আর অন্য কোথাও নয়। স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে তো সময়ের দাম আছে, মানে কেউ যদি খুব দেরি করে আসে, দ্যাট ইটসেলফ ক্যান কজ ইভেন মোর ড্যামেজ। ফাস্ট, বি ফাস্ট।
তো আপনার ক্ষেত্রে এমন কোনো কেস হয়েছে যেখানে মানে আপনি নিজে খুব ভয় পেয়ে গেছেন যে ভয় তো কিছু করা যাবে না, এরকম কখনো হয়েছে কোনো পেশেন্টের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি আমরা এখন আর ভয় পাই না। ভয় পাই না এই কারণে, কেননা আমাদের কাছে এটা একটা সাদা কালো জিনিসের মতো। হুম হুম ভয় পাই তখনই যখন দেখি যে যেটা প্রিভেন্ট করা যেত সেটাকে প্রিভেন্ট করা হচ্ছে না। হুম হুম একটা স্ট্রোক, ধরুন আজকে আমার যদি এখানে স্ট্রোক হয়, দের ইজ এ থিওরিটিক্যাল চান্স যে আমি বেঁচে যাব, কেননা একটা হাসপাতালে পৌঁছানোর সম্ভাবনাটা আমার ক্ষেত্রে অনেক বেশি হুম একজন গ্রামীণ লোকের স্ট্রোক হওয়ার থেকে। হুম সো ইটস অল আ প্রবাবিলিটি। হুম কিন্তু কিছু কিছু জায়গায় এরকম হয় যে আমরা ভয় বলবো না, কিন্তু আমাদের একটা উৎকণ্ঠা থাকে যে এই অবস্থায় স্ট্রোকটা যদি চিকিৎসা করা যায় তাহলে মানুষটা ভালো হবেন, হাসপাতালে পৌঁছেছেন, কিন্তু আমরা করতে পারছি না। হুম অদ্ভুত লাগছে শুনতে। না, সবসময় যে ভালো আউটকাম হয় তা নয়, তবে আউটকামের কথা আমরা আলোচনাই করছি মানে না। করতেই পারছেন না। হ্যাঁ, আপনার আপনার বিশ্বাস হয় যে এরকম একটা পরিস্থিতি হওয়া সম্ভব? কিভাবে? ধরুন আপনার স্ট্রোক হয়েছে, হ্যাঁ আপনি হাসপাতালে পৌঁছে গেছেন, হ্যাঁ ডাক্তারবাবুরা বলছেন যে এটা একটা বড় রক্তশিরা ব্লক হয়ে গেছে, এটাকে চিকিৎসা করা দরকার। রাইট। তাহলে দুটো প্রতিবন্ধকতা আমাকে বলুন যে এই ক্ষেত্রে অপারেশন করা যাচ্ছে না কেন? এরকম হতে পারে? খুব হাই ব্লাড সুগার। আচ্ছা, 1 নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে যে আপনার সেই সময় নিজের কোনো ডিসিশন নেওয়ার অবস্থায় নেই আপনি, কেননা আপনার স্ট্রোক হয়েছে। আপনার রাইট, বাড়ির লোক somebody else has to sign. আপনার বাড়ির লোক রাজিই হচ্ছেন না, কেননা তারা তখন অন্য কারুর পরামর্শ নিতে ব্যস্ত, বা আমেরিকায় তার যে দাদা আছে যিনি ঘুমে তখন সেই সময় ডাক্তার কিন্তু ঘুমোচ্ছেন, তাকে ফোন করে চলেছেন যে ওরে হ্যাঁ এরকম বলছে ডাক্তার, কি করা হবে রে সেই সময়। এটা একটা সিনারিও। হ্যাঁ, সেকেন্ড সিনারিও যেটা খুব প্যাথেটিক, সেটা হচ্ছে পয়সা। টাকাটা তো ডেফিনেটলি। ডোন্ট কাউন্ট আউট দ্যাট মানি। হুম, তো সুতরাং ভয় আমরা তখনই পাই যখন বুঝতে পারি যে কিছু করার আছে অথচ কিছু করতে পারছি না। রাইট। সেটা আমাদের কাছে ভয়ের জিনিস। এই ভয়টা কিন্তু আমরা প্রায় অহরহ পাই। তখন আপনার মানসিক অবস্থাটা কেমন হয়? মানসিক অবস্থাটা মানে ভয়ে মানুষ ভীত হয়, কিন্তু আমরা দুঃখিত হই। আমাদের কাছে তখন উপায় হচ্ছে আলোচনা করা, বোঝানো। অনেক সময় শুধু রোগীকে বোঝানো নয়, হাসপাতালকেও বোঝানো যে মানে লেট মি বি দ্য গ্যারান্টার অফ দ্য পেশেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, যে ইনি যদি পরে না পয়সা দেন তাহলে আমাকে বাবা মেরো, হুম বাট লেট মি ডু মাই জব অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। হুম তো এই ধরনের জিনিসগুলোকেও কিন্তু মানে স্ট্রোক আলোচনাটা যেমন বি ফাস্ট একটা খুব সোজা উপায়, কিন্তু তার পেছনে যে রসদ গোলাগুলি, আজকে ধরুন ভারত যুদ্ধে চলে গেল, কিন্তু তার ব্যাকআপ যে পার্টটা, আজকে অ্যাটাকটা হওয়ার কথা ছিল সঙ্গে সঙ্গে, প্রায় সবাই ফুঁসছিল, হুম কিন্তু হয়তো দেখবেন যে দ্য গভর্নমেন্ট টুক 5 days or 7 days or 12 days 15 days of time to plan that, হুম so that আপনার ব্যাকআপ ঠিক আছে, আপনার যখন গুলি লাগবে তখন আপনি গুলিগুলো ঠিক মতো পাবেন। So that backup has to be there, because stroke will strike just like that. Stroke, ঠাক, তার পেছনে যদি আপনার এই গোলাগুলি চালানোর মতো রসদটা না থাকে, এরকম হতেই পারে উইথ অল দ্য নলেজ, উইথ অল দ্য নো হাউ, অল দ্য ইনফ্রাস্ট্রাকচার বিং অ্যাভেলেবল, সেটা অ্যাভেল করা গেল না। হুম আবার লং টার্মে যদি আপনি দেখেন যে ওই সময়ের যে খরচাটা, সেটা মাইট সাউন্ড মাইন্ড বগলিং, 5 লাখ টাকা বলছে রে, 6 লাখ টাকা বলছে রে, বাট লুক যে আপনি সেই সময়ে ওই টাকাটা খরচা যদি করতে মানুষটা ভালো হলো, ভার্সাস অ্যানাদার 10 years অফ দ্য লাইফ বেড রিডেন, এবং আপনাকে হিসাবটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, দিনে 3,000 টাকা মানে মাসে 90,000 টাকা ইন্টু 10 years উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবসোলুট অ্যামাউন্ট অফ আনহার্ড অফ মেন্টাল অ্যাগনি, ফিজিক্যাল অ্যাগনি অ্যান্ড এভরিথিং এলস। রাইট। তো এই আলোচনাগুলো যত স্প্রেড করবে, যত লোক জানবে বুঝবে, এটা তাদের কাছে আমরা ছেড়ে দিচ্ছি যে বোঝাটা, বা সেই সময় যদি কখনো ভগবান করুন তাদের জীবনে না আসে, ডিসিশন নেওয়াটা, যে উইচ ইজ মোর ট্রাস্টওয়ার্দি। আমি আমার আর একটা ব্যক্তিগত দিক থেকেই বলি, আমার মেসোমশাই ডাক্তার ছিলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে হ্যাভ ইউ এভার হ্যাড আ পেশেন্ট ডাই আন্ডার ইয়োর কেয়ার? তো তুমি বলছো ও ইয়েস মেনি টাইমস। তাই আমি বলছিলাম যে তখন হাউ ডু ইউ হ্যান্ডেল ইট? উনি বলেছিলেন দেখো খারাপ তো লাগে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে দেখো আমরা যখন শিখছি মেডিকেল কলেজে,
তখন না উই ডিড নট হ্যাভ দ্য লাক্সারি টু সিট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। কারণ আমার একটা পেশেন্ট মারা গেছে, এটা নিয়ে যদি আমি তখন ভাবতে বসি আর 5টা লোক মরে যাবে হু আর ইন দ্য কিউ। এই আপনারা কি নিজেদের খানিকটা ডিট্যাচড রাখেন যাতে খুব বেশি, মানে ইটস অনলি হিউম্যান না, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেলে তার থেকে একটা গ্রিফ, তার থেকে খানিকটা পজ করে যাওয়া যে আমি পারলাম না। একটু ঘুরিয়ে প্রশ্নটা করি আপনাকে, তার থেকে উত্তরটা বেরিয়ে আসবে। কিছুদিন আগে আমি শ্মশানে গেছিলাম, বসে বসে ভাবছিলাম যে যে ব্যক্তি সেই সময় শেষ পুজোটা করছেন বা যিনি চুল্লির ভেতরে দেহটাকে ঢোকাচ্ছেন, হোয়াট অ্যাবাউট দেয়ার ফিলিংস? আর দে আউট অফ দেয়ার ফিলিংস? Don't they have their relatives? Don't they have their childs and kids and everybody else? When their only life-sustaining function is to deliver the dead bodies inside and find ashes which are coming out. মানে সে নিজে জানে যে তার পুরো পরিবারের ওই একই হবে। শুধু তাই নয়, আপনি কাজটা ভেবে দেখুন, ইটস সাচ আ মোনোটোন। আপনাকে যদি এই কাজটা করতে হতো, উড ইউ হ্যাভ বিন ভেরি হ্যাপি? না, অবভিয়াসলি। তেমনি আমাদের কাছে উই আর সো ব্লেসেড বিকজ উই সার্ভ বোথ সাইডস অফ দ্য কয়েন। আমাদের হাতে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি, অনেকেই ভালো হচ্ছেন, কিছু লোক ভালো হচ্ছেন না, অ্যান্ড দ্যাট ইজ আ ন্যাচারাল প্রসেস অফ লাইফ অ্যান্ড ডেথ। সো দ্য গ্রেটেস্ট ট্রুথ হুইচ হ্যাজ স্ট্রাক ইউ ওয়ান্স ইউ আর অ্যালাইভ ইজ দ্যাট ইউ উইল ডাই। দেয়ার ক্যান বি নো আদার ট্রুথ। এটাকে অ্যাকসেপ্ট করার মধ্যে কোনো মহানতা নেই, এটা তো একটা ন্যাচারাল করোলারি। হোয়াট উইল লিভ উইল আলটিমেটলি ডাই। So it might be my hands or your hands or anybody else's hands. আজকে যে ড্রাইভার হয়তো বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তিনি যদি সারা জীবন ধরে তাকে বসে বসে ওইটাই তিনি চিন্তা করে যান, তাহলে তো তিনি আর কোনোদিন কিছু করতে পারবেন না। সীমান্তে বন্দুক হাতে যদি মিস করে কেউ, তাহলে তো সে আর সৈনিকই হতে পারবে না। আমি একটা সিনেমায় একবার দেখেছিলাম, অলিক সুখ বোধহয়, সেখানে প্রধান চরিত্র একজন ডাক্তার, যিনি এই কথাটা নিয়ে তার খুব আপত্তি ছিল। তিনি বিকজ অ্যাকর্ডিং টু হিম ইট ওয়াজ পুটিং অ্যান এনর্মাস অ্যামাউন্ট অফ প্রেশার অন আ ডক্টর। এই যেটা অনেক পেশেন্ট বলে যে ডাক্তারবাবু আপনি ভগবান, তাতে যিনি অভিনয় করছেন তিনি যা সালা, তখন আমি ভগবান হয়ে গেলাম না, আর লোকটা মরে গেলে তখন? আপনার অনেক পেশেন্টও তো নিশ্চয়ই আপনাকে বলেছে যে আপনি না থাকলে আমি বাঁচতাম না। হাউ ডু ইউ রিয়্যাক্ট? আমার এটা খুব সুন্দর একটা অ্যানালজি আছে। আমি মানে সিনেমাটা দেখিনি, বাট আই শেয়ার দ্যাট ফিলিং বিকজ ডাইরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যিনি লিখেছেন তিনি সমাজের একটা কিছু স্টাডি করে ওই জিনিসটাকে সেখানে প্লেস করেছেন। এটা কিন্তু খালি ডাক্তারের জন্য নয় স্যার। ক্রিকেটার একটা ক্যাচ ধরছে আর পড়ে গেল, 20 কোটি লোক নয় হাততালি দিচ্ছে, নয় গালাগালি দিচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট আ ড্রপড ক্যাচ, একটা রান আউটের চান্স মিস করা, দ্যাট ইজ হাউ ক্রেজি উই আর, দ্যাট ইজ হাউ ক্রেজি হিউম্যানিটি ইজ। তো সেখানে যদি আপনার বাবা, আপনি সেখানে দেখছেন যে এই আপনার বিশ্বাস হচ্ছে এই লোকটা ইজ রেসপন্সিবল ফর আইদার দ্য ডেথ অর দ্য লংজিভিটি অফ মাই ফাদার, অ্যান্ড আই এম স্পেন্ডিং দিস এন অ্যামাউন্ট অফ মানি, তার এফেক্টার পার্সন হচ্ছে আপনার সামনে বসে আছে। বাট ইটস নট, সেটা তো সত্যি নয়। এর পেছনে একটা ইন্ডাস্ট্রি রয়েছে, এর পেছনে একটা হাসপাতাল রয়েছে, ইউ আর পেইং টু সামবডি। তো সেই সময়ের ইমোশন ডেফিনেটলি রানস ভেরি হাই। আপনার উচ্ছ্বাসটাও আপনাকে টাচ করবে না, আপনার ইল ফিলিংসটাও আপনাকে টাচ করবে না, অ্যান্ড দ্যাট কামস উইথ আপনার মেসোমশাইয়ের কথা যিনি বললেন যে উইথ ইয়ার্স অফ এজ অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড বিং ডিট্যাচড ওয়াইল বিং অ্যাটাচড। So detachment is the best form of attachment. তাই তো? You know what I mean? I do. Yes. I do. So that is how it runs. So don't let that ये भी चला जाएगा. This too shall pass. Let that be the mantra. আপনাদের পেশায় বার্নআউট খুব হাই, এবং তার একটা স্বাভাবিক কারণ হচ্ছে দি অ্যামাউন্ট অফ প্রেশার। যেমন ধরুন, আমি যখন কলেজে ছিলাম, আমার যে বান্ধবী তার বাবা, হি ওয়াজ দি অনলি গাইনোকোলজিস্ট ফর মাইলস। কাজে তার মানে নাওয়া খাওয়ার টাইম থাকতো না আর কি, যখন তখন ফোন আসতো। আপনি নিজে বার্নআউট অ্যাভয়েড করতে কি করেন? First, you don't believe in burnouts. Does that really help? Yes, it helps.
Because whenever you are feeling that it's like taking away all your energy, just try to think like who is taking out all your energy, or is it at all possible? You might be physically fatigued, but you are not burnt out, because আপনি তখনও একটা কনস্ট্রাকটিভ কিছু করছেন বা চিন্তা ভাবনাটা আপনার সেদিকে আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ইফ ইউ আর এনজয়িং ইউর ওয়ার্ক, ইউ ক্যান নেভার বি বার্নড আউট। বার্নড আউট কথাটা হয়তো একটা সময়ের জন্য সত্যি, যেখানটায় আপনি ফিজিক্যালি একটু টায়ার্ড হয়ে পড়লেন, কি মানসিকভাবে চিন্তাটা হয়তো অনেকক্ষণ ধরে একটাই কাজ করে চলেছেন, টেক আ পজ। ঘুমটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা লোকে ভুলে ঘুমটা যায়। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। হ্যাভ আ পার্ট অফ দ্য ডে উইচ ইজ স্কেডিউলড ফর স্লিপ। আমার ক্ষেত্রে যদি আপনি বলেন লাস্ট 10 বছরে দেয়ার ওয়াজ নেভার আ টাইম যেখানে দিস অ্যামাউন্ট অফ স্লিপ ওয়াজ ইয়ারমার্ক ফর মি। কেননা আমি আপনাকে জ্ঞান দিচ্ছি যে মশাই স্ট্রোক যখন তখন হতে পারে, যখন তখন মানে তো 24x7x366 লিপ ইয়ার ধরলে, তো সেই স্ট্রোক যখন হবে তখন তো কাউকে না কাউকে সামলাতে হবে। তো ফরচুনেটলি অর আনফরচুনেটলি সেটা তো দিন এবং রাত মিলে আপনার কাছে ফোন আসবে। রাতের মধ্যে আপনি যদি ঘুমের মধ্যেও থাকেন, এক লহমায় সেই ফোনটা ধরে আপনাকে সিচুয়েশনটা বুঝে জিনিসটাকে ট্যাকল করতে হবে। কিন্তু আপনি যদি ভেবে দেখেন যে দীপদাস তো এরকম ছিল না। দীপদাসের শরীর, দীপদাসের বডি একটা সময় তো নর্মাল মানুষের মতোই ছিল, খেত, 10টার সময় ঘুমোতে গেল, সকালবেলা 6টার সময় উঠলো, জগিং করলো, বাট ইট হ্যাজ আন্ডারগন দিস ট্রানজিশন। তাহলে আপনার কি মনে হয় যে আপনার সামনে আজকে যে লোকটি বসে আছে, হি ইজ টু বার্নড আউট, হি ইজ টু লাইক আউট অফ হিজ এজ, আউট অফ কনটেক্সট কথা বলছে, আপনাকে মনে হচ্ছে সেরকম? না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে লাস্ট 10 বছর সত্যি আমার ঘুমের জন্য কোনো ইয়ারমার্ক সময় ছিল না, এটা তো সত্যি কথা। কিন্তু মাই বডি অ্যান্ড মাই সিস্টেম সেটাকে আমাকে সিঙ্ক করতে হয়েছে। থিঙ্ক অ্যাবাউট নরেন্দ্র মোদী, থিঙ্ক অ্যাবাউট মমতা ব্যানার্জি, থিঙ্ক অ্যাবাউট এনি ড্যাম পার্সোনালিটি, দে আর লিভিং দেয়ার লাইফ। আপনি নরেন্দ্র মোদীকে দেখলে কি বলতে পারবেন যে না এ তো একটা বুড়ো লোক, এ মাথায় কোনো আইডিয়াই নেই, কোনোভাবে চলছে? হি ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট ব্রিলিয়ান্ট মাইন্ডস। মিসেস ব্যানার্জি প্রচন্ড চাপ, সারাদিন ধরে তো এই করে চলেছে। তাহলে দে ক্যান হ্যান্ডেল, দে হ্যাভ লার্ন টু অ্যাকচুয়ালি, তার মধ্যে তারা ঘুমোচ্ছেন কিন্তু সেই ঘুমটার সময় জাস্ট শাট ডাউন, যে এটা ঠিক আছে, নাও আই হ্যাভ রিসিভড মাই কল, আই হ্যাভ ইনস্ট্রাক্টেড, নাও আনটিল দ্য নেক্সট কল মাই সিস্টেম ইজ গোয়িং টু শাট ডাউন। ঘুম জরুরি। যারা দে আর লাকি যে এই সময়টা তারা ঘুমোতে পারবেন, আই উইল ডেফিনেটলি এনকারেজ দেম টু হ্যাভ আ ভেরি গুড স্লিপ, কারণ দ্যাট অ্যাকচুয়ালি রিফ্রেশেস ইউর হোল সিস্টেম, একটা কম্পিউটারকে রিবুট করার মতো একেবারে। আর যারা আমার মতো যারা পারছেন না, তারা কিন্তু এই সিস্টেমটার মধ্যে থেকে দ্য অনলি মন্ত্রা ইজ দ্যাট ইউ হ্যাভ টু লাভ অ্যান্ড এনজয় হোয়াট ইউ আর ডুইং। আমার যদি সেই রাত্রিবেলা মনে হয় যে ও আবার হাসপাতাল থেকে কল করছে, কেন কল করছে, আমাকে ওয়াই নট এক্স ওয়াই অ্যান্ড জেড, কারণ আই হ্যাভ চোজেন টু লিভ দ্যাট লাইফ। সো দ্য কলস আর বিং ডাইরেক্টেড অ্যাট মি, it's an opportunity to serve, so let me do that. Job done, go back to sleep baba. আমার কাছে এই মুহূর্তে আমার ফোনটা নেই বলে আমি দেখাতে পারছি না আপনাকে, তবে আমি একটা মিম পেয়েছিলাম মাঝখানে, যেটা আমি আমার ডাক্তারকে দেখিয়েছিলাম, and he had a good laugh. ওপরে লেখা ডাক্তারের বক্তব্য, সেখানে একজন ডাক্তার খুব গম্ভীরভাবে বলছে যে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ওজন কমান। তার তলা স্লাইডে ডাক্তারের চেহারা বলে একটা এতখানি ভুঁড়িওয়ালা লোক। হ্যাঁ, মানে দিস বিকামস এ টিপিক্যাল কেস অফ পাপা ডোন্ট প্রিচ। সেখানে আমার ফ্রেন্ড সার্কেলে অনেক ডাক্তার আছে, আর লট অফ দেম স্মোক, উইচ আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড ভেরি সারপ্রাইজিং। তো আপনি এই যে এত ভালো ভালো সমস্ত জ্ঞান ট্যান দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন, আপনার নিজের অ্যাডভাইস আপনি কতটা ফলো করেন? To the hilt. Do you still manage to get at least 6 to 7 hours of sleep every day? More or less 6 hours would be the norm. My mobile says it's around 6 hours and 5 minutes. Consistently? Obviously, রাতে এখন দেখুন it's not না, a মানে watch. on average আমি যদি ধরি for the last I was a BlackBerry guy. হ্যাঁ, তো BlackBerry তো উঠে চলে গেল বাজার টাজার ছেড়ে, তো তারপরে আপেল এলো। তো আপেলে যা বলছে সেটা হচ্ছে লাস্ট 2 বছর ধরে আমি 6 ঘন্টা 5 মিনিট মতো ঘুমোতে পারছি। দ্যাটস অ্যাকচুয়ালি গুড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড। আচ্ছা, আমার খুব প্রিয় একটা সিনেমার কথা বলে রাখি, সেটা হচ্ছে, ইফ আই এম নট মিস্টেকেন, গ্রোস হিউম্যান অ্যানাটমি, গ্রেজ অ্যানাটমি নয়,
উইচ ইজ আ ফিল্ম অ্যাবাউট মেডিকেল স্টুডেন্টস। এবার সেখানে চারজন মেডিকেল স্টুডেন্ট যখন প্রথমবার মেডিকেল কলেজে যায়, তখন তাদের যিনি এইচওডি, তিনি একটা লেকচারে তাদের বলেন যে কংগ্রাচুলেশনস, you have just joined a profession which has the world's highest rates of divorce, drug abuse, alcoholism and suicide. আমার এক ডাক্তার বন্ধু আমায় বলেছিল যে তুই যে কোনো মেডিকেল কলেজে যে কোনো ইয়ারে যা, প্রত্যেকটা ক্লাসে তুই অন্তত একজন কাউকে পাবি যার লেখাপড়ার চাপে মানসিক সমস্যা হচ্ছে। এবং সেটা তো সত্যি, ইউ হ্যাভ টু মেমোরাইজ এনর্মাস অ্যামাউন্টস অফ টেক্সট অ্যান্ড অল অফ দ্যাট। এই স্ট্রেসগুলো, মেন্টাল স্ট্রেনগুলো অ্যাকচুয়ালি কতটা সত্যি? সিনেমা এবং ড্রামা, লেট সিনেমাস অ্যান্ড ড্রামা স্টে অ্যাট cinemas and drama state. Agreed. They portray a part of the whole story. Doesn't portray a lot of that. যেটা অ্যাপিলিং এবং যেটা মুখরোচক সেটার দিকে মানুষের নজরটা বেশি যায় স্বাভাবিকভাবেই। আমি আপনাকে বলতে পারি, আমার মেয়ে এখন সে ইউনিভার্সিটিতে জয়েন করেছে, সেখানেও ড্রাগস, অ্যালকোহলিজম ইজ, আই উড সে, at a very high level which we were at least not aware of as parents, as doctors. কেননা ওর সাথে শি ইজ নাও ইনটু দ্য সিস্টেম, ওর কাছ থেকে আমি যেগুলো শুনতে পাই বা বুঝতে পারি সেগুলো হচ্ছে একদম সত্যি কথা। মানে অ্যালকোহলিজম অ্যাকচুয়ালি বেড়েছে গত 30 বছরে। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ দ্য ফিমেলস হ্যাভ টেকেন ভেরি র্যাপিডলি ইনটু স্মোকিং অ্যান্ড বুজিং। ছেলেদের এখন দেখবেন আপনি রাস্তায় যদি বেরোন, তাহলে as I notice being a driver of my car, there are many female folks who will actually sit in the scooter and have a smoke here and there. Eta shotti kotha. This is a trend which the society is embracing only to be at a very high risk of disasters happening. তো এই জিনিসটা কিন্তু চিরকালই ছিল, এরকম নয় যে ডাক্তাররা প্রচণ্ড রকমভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছেন বা তারা একদমই বাজে লাইফ লিড করছেন, নট অ্যাট অল। যে কোনো স্ট্রেসফুল যে সমস্ত জায়গাগুলো সেখানে কিন্তু এটা রয়েছে। আপনার মনে হয়, আমি মানে নট বিং ওয়াইজার, যাদবপুর ইউনিভার্সিটি হ্যাজ আ লেসার অ্যামাউন্ট অফ অ্যাডিক্টস অ্যান্ড লেসার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অ্যাবিউজ দ্যান লেটস সে ক্যালকাটা মেডিকেল কলেজ। আপনার বুদ্ধি কি বলে? Don't be judgmental. You give an honest opinion. There will be people who will be for Jadavpur, for medical college, X, Y, and Z. না, আমি যদি একটু ভেবে বলি, ফর আ মেডিকেল স্টুডেন্ট সে যদি নেশা করতে চায়, তার পক্ষে বোধহয় ব্যাপারটা আরেকটু সহজ হবে না, বিকজ হি হ্যাজ মোর অ্যাক্সেস টু ড্রাগস। না, নট এট অল। কেননা যে লোকটা আজকে ড্রাগ পেডলারের থেকে কিনছে, আমার এবং আপনার ইকুয়াল অধিকার আছে তার থেকে ড্রাগটা কেনা বা না কেনার। What about pharmaceuticals? অ্যাবসলিউটলি নো। কেননা প্রত্যেকটা জায়গায় এখন আপনি যদি আপনার পোষা কোনো মানে ওষুধের দোকান না থাকে, তাহলে ইউ রিকোয়ার আ ভ্যালিড প্রেসক্রিপশন ফর এনি নার্কোটিক্স। যার জন্য আমাদের কাছে ধরুন অনেক রকমের লোক হয়তো, যারা ধরুন বছরে একবার করে আসে, কেমন আছেন ডাক্তারবাবু, আপনার ওষুধ খেয়ে খুব ভালো আছি। তাহলে আপনাকে তো 2 মাস পরে আসতে বলেছিলাম। না, এখন না ডাক্তারবাবু, প্রেসক্রিপশনটা আর পড়া যাচ্ছে না, তো ওই জন্য আর ওষুধ থেকে দিচ্ছে না। সো দ্য গুড থিং অ্যাবাউট দ্যাট ইজ ইউ রিকোয়ার আ ভ্যালিড প্রেসক্রিপশন। এবং এটা কিন্তু এখন ভারত সরকার শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকার যে কোনো জায়গাতেই কিন্তু এটার উপরে ভিজিলেন্স আসছে। সুতরাং নার্কোটিক ড্রাগস আগে যেরকম ভাবে চটজলদি পাওয়া যেত, আপনি গেলেও দুম করে একটা যদি আপনি ওষুধ চান আপনি পাবেন না। সেম হোল্ডস ট্রু ফর ডক্টরস অ্যাজ ওয়েল। বিশেষ করে কিছু জিনিসের ক্ষেত্রে ওপিওয়েডস এখন পাবেন না, কফ সিরাপ এই জাতীয় জিনিস খুব সহজে পাওয়া যায় না, পাবেন না। আচ্ছা, এবার একেবারে অন্য একটা প্রশ্ন করি। প্রবাহ বলে একটি সংস্থার সঙ্গে আপনি যুক্ত, সেটার ব্যাপারে একটু বলুন। স্ট্রোক ফাউন্ডেশন প্রবাহ, ইট ওয়াজ আওয়ার ড্রিম। এটা কীরকমভাবে হলো, এটাও প্রায় একটা অ্যাক্সিডেন্টের মতো। অ্যাক্সিডেন্টটা কীরকম, আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে চাইছিলাম। ইট ওয়াজ ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রোক কনফারেন্স। তো এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি কলকাতায় কখনো হয়নি। তো সেই প্রোগ্রামটা যখন আমরা করতে গেলাম, তখন দেখলাম যে এগুলো তো একটা হিউজ এক্সপেন্ডিচারের ব্যাপার। তো
তো এই এক্সপেন্ডিচারটা আপনি তখনই করতে পারবেন when you have a legitimate bank account. আবার এই লেজিটিমেট ব্যাংক অ্যাকাউন্ট ক্যানট বি ইন দ্য নেম অফ আ ইন্ডিভিজুয়াল, কেননা তখন সে হেভিলি ট্যাক্সের মধ্যে পড়ে যাবে। তো উই হ্যাড টু ক্রিয়েট আ বডি উইচ বেসিক্যালি উড বি দ্য বোথ দ্য ফান্ডার অ্যান্ড দ্য লেন্ডার। তার থেকে আমরা এই জিনিসটা তৈরি করলাম, বিং অনেস্ট। বাট ওয়ান্স উই হ্যাড দ্যাট প্রোগ্রাম উইচ ওয়াজ আ হিউজ সাকসেস, তারপরে আমরা চিন্তা করতে শুরু করলাম যে হোয়াট টু ডু উইথ দিস নাও। 4 of us, 5 of us sat together. এটা আমরা ভাবলাম যে আমরা যদি স্ট্রোক নিয়ে এত প্যাশনেট হই, why don't we go on doing the good work? go on doing the good work মানে কি, যে এখন আমি আপনার সাথে কথা বলছি, this is also part of Stroke Foundation Prabha's let's say advertisement, let's say good job, outreach, যে আমরা কত লাখ লোকের কাছে পৌঁছে যাব একবারে। সুপর্ণ আমাকে তাই বললো যে এত লোক কিন্তু স্যার শুনবে। তো এই সংস্থাটার মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন স্ট্র্যাটা, বিভিন্ন হাসপাতাল যারা আমাদের কাছে সার্ভিস চায় তাদের কাছে আমরা যাই। উই গিভ দেম আওয়ার এক্সপার্টাইজ, উই গিভ দেম আওয়ার নলেজ। আমরা সিস্টেম বিল্ড আপ করতে সাহায্য করি, হিউম্যান রিসোর্স তৈরি করতে সাহায্য করি। আমাদের সঙ্গে সুবাহু বলে একজন ডাক্তারবাবু আছেন, হি ইজ আ ওয়ান্ডারফুল গাই, ভেরি গুড স্ট্রোক এডুকেটর। তো উনি সবাইকে গিয়ে সেখানে নিজের পকেট থেকে পয়সা খরচা করে শেখান। আমরা কিছু অ্যাক্টিভিটি অর্গানাইজ করি। ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল একটি, আপনারা জানেন যে এটি হাসপাতাল, সেখানে গিয়ে আমাদের একটা ইউনিট তৈরি করেছি। সেখানে এখন প্রত্যেক দিন নিউরোলজি আউটডোর হয়, নিউরোলজি পেশেন্টরা আসেন দূর দূরান্ত থেকে, তারা সার্ভিস পান। তো ইটস some sort of a passion which is like Stroke Foundation Prabhahu. এবং এর মধ্যে আমাদের রিসার্চ অ্যাক্টিভিটি আমরা চালিয়ে যাচ্ছি। উই হোপ দ্যাট সামথিং গুড উইল কাম আউট অফ দ্যাট। আচ্ছা, আপনি তো বলছেন আপনি এখনো বড় হননি, কিন্তু 15 বছর বয়সে যদি আপনাকে জিজ্ঞেস করা হতো আপনি কি হতে চান, কি উত্তর দিতেন? With the same amount of maturity as I have now? No, not with the benefit of hindsight. That is cheating. If I was allowed, আমার এখনকার বুদ্ধি দিয়ে আমার মনে হতো যে পসিবলি এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, তো ওই আর কি, যদি ডাক্তার না হতাম হয়তো এন্টারপ্রেনার হতাম। আচ্ছা, এবার আসা যাক, ধরে নেওয়া যাক একটা ফ্যামিলি যেখানে কারোর স্ট্রোক হয়েছে, that person is recovering. In a lot of cases, recovering from a stroke can be a very long episode. তো সেক্ষেত্রে তার যারা কেয়ার গিভার্স বা তার ফ্যামিলি মেম্বার্স, তাদের কি আপনি কিছু বলবেন, মানে এনিথিং দ্যাট দে নিড টু কিপ ইন মাইন্ড? আমার একটা বলা সেটা হচ্ছে নট আ অ্যাডভাইস, ইটস আ হোল লট অফ রেসপেক্ট, স্যালুটেশনস তাদের জন্যে। ইটস সাচ আ টিডিয়াস জব, ইটস সাচ আ ব্যাক ব্রেকিং হার্ড ওয়ার্ক। You have to have tears in your eyes actually to understand what they go through. প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, you go on supporting them in the hope that something good will happen, which might not be. ওই আবার বলছি যে ইকোনমিক্যালি ইটস a drain, it's a burnout process. Wonderful mind, beautiful mind, just sucked into that. সারা দিন ধরে ওই একই জিনিস, যে বাড়ির প্রিয়জনকে পরিচর্যা করে তাকে একটা জায়গায় আনতে হবে। দেখুন, আমরা যে ডিজিজটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু মানে আমরা উই আর নট কিপিং আওয়ার সেলফ কনস্ট্যান্ট উইদিন, যে ইঞ্জেকশন দিলাম, মাথার মধ্যে স্টেন্ট বসালাম। দের ইজ আ লট অফ ফিলোসফি অ্যান্ড সোসাইটাল চিটচ্যাটস হুইচ উই আর ডুইং, একটা শব্দকে কেন্দ্র করে স্ট্রোক। তো কেয়ার গিভার বার্ন আউট ইজ সামথিং এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি বলবো ডাক্তারের বার্ন আউটের থেকে অনেক বেশি সম্ভাবনা হচ্ছে কেয়ার গিভার বার্ন আউট। কারণ আপনাকে সেই কাজটা করতে কেউ বাধ্য করছে না, এটা আপনার রুটি রোজগার নয়, জাস্ট পিওর লাভ অ্যান্ড ডিভোশন ফর দ্যাট পারসন। দেয়ার আর ওয়ান্ডারফুল পিপল, উই সে দ্যাট দে আর অ্যাঞ্জেলস টু দ্য পিপল দে আর সার্ভিং। মাদার টেরেসাকে আমি চিনি না, কিন্তু দেয়ার আর পিপল হু আই অ্যাকচুয়ালি I have seen them, I adore them like anything.
It's a fantastic experience to be associated with them as. এইবার আমরা চলে আসছি আমাদের পডকাস্টের র্যাপিড ফায়ার সেগমেন্টে। রেডি? কফি না চা? জল। কলকাতার বাইরে প্রিয় শহর কোনটা? কাশ্মীর। এই কাশ্মীর একটা শহর নয়। দার্জিলিং। আচ্ছা, অঞ্জনদা উইল বি ভেরি হ্যাপি। শেষ কোন বইটা পড়েছেন যেটা মেডিকেল ফিল্ডের বাইরে? When breath becomes air. কার লেখা? পল কালানিথি। ওকে। একটা মিথ যেটা আপনি চিরতরে দূর করতে চান? Stroke is not preventable. মানে আর ইউ সেইং ইট ইজ নট প্রিভেন্টেবল অর আর ইউ সেইং ইট ইজ preventable. ওকে, হাউ? By taking all the good actions that we আচ্ছা। were discussing all along. ওকে। এমন একটা খাবার যেটা না খেলে আপনার চলবে না? সকালে একটা জিনিস যেটা আমি মিস করি না সেটা হচ্ছে সকালের খাবার, হুম, জল খাবার। ব্রেকফাস্ট। শেষ প্রশ্ন, যদি আপনার মস্তিষ্কটা কথা বলতে পারতো তাহলে সেটা আপনার সম্বন্ধে কি বলতো? এটার জন্যে দুটো শব্দ, হুম অহম ব্রহ্মাস্মি হুম। অথবা তত্ত্বমসি। দ্যাট মিনস ইউ আর দ্য ওয়ান। ওকে। শেষ প্রশ্নটা ঠিক র্যাপিড ফায়ারের মধ্যে আমি ধরছি না, তবে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থায় এমন কোনো পরিবর্তন যেটা আপনি দেখতে চান, যেটা ঘটলে বলবেন যে হ্যাঁ, দিস ওয়াজ মাই ড্রিম? শুধু স্বাস্থ্য ব্যবস্থা না, সব কিছু ব্যবস্থা মিলে আমি চাই যে আমার দেশের প্রধানমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এইবারে যে সামনে ভোট আসছে দুজনেই প্রচণ্ড লড়ালড়ি করবেন, কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে একবার করে অন্তত বলুক যে স্ট্রোক অবহেলা করার নয়, স্ট্রোক মস্তিষ্কের অসুখ, বি ফাস্ট। এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরের আনাচে কানাচে যেন এই স্লোগানটা আমার দেশে ছড়িয়ে পড়ে। এটুকু যদি হয় আমি খুশি। আজকে শোনা কথায় আমাদের সঙ্গে ছিলেন ডক্টর দীপ দাস, যিনি আমাদের শেখালেন যে চিকিৎসা শুধু বিজ্ঞান নয়, এখানে মানুষের ওপর ভরসা রাখা খুব ইম্পর্টেন্ট। তার কাছ থেকে আমরা জানলাম সময়, সহানুভূতি, সচেতনতা, এই তিনটে জিনিস কতটা জরুরি, আর আমরা শিখলাম অ্যাবাউট বি ফাস্ট। আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো করুন শোনা কথা পডকাস্ট, যেখানে আমরা তাদের কথা শুনি যারা আমাদের শ্রবণ, ভাষা আর জীবনকে নতুনভাবে বাঁচতে শেখান। আমি আপনার সঞ্চালক দীপ, আর বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর প্রয়াস শোনা কথা। পরের পর্বে ফিরে আসবো আরেকজন গেস্টকে নিয়ে। ততদিন পর্যন্ত সচেতন থাকুন, সুস্থ থাকুন আর নিজের শরীরের আওয়াজকে শুনতে শিখুন।